আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ম্যাথলসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শাহাত আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। যেহেতু ত্রিভুজ একটি বড় চ্যাপ্টার, তাই আমরা কয়েকটি পর্বের মাধ্যমে পুরো ত্রিভুজ অধ্যায়টি কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব ত্রিভুজ আসলে কি বা ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। আমি একটা বাহু নিলাম, আরেকটি বাহু নিলাম এবং আরেকটি বাহু দ্বারা যখন আমি আবদ্ধ করে দিব, এই চিত্র বা ক্ষেত্রটাই হবে ত্রিভুজ। আবার আমি যদি এখানে একটা বাহু নেই, আরেকটা বাহু যদি এভাবে লিখি, আরেকটি বাহু দ্বারা যদি আবদ্ধ করে দিই, এখানে কয়টা বাহু হইল? একটা, দুইটা, তিনটা। তো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলা হবে। আকার আকৃতির উপর ডিপেন্ড করে ত্রিভুজকে অনেক ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে শিখব। এখন আমরা জানব যে ত্রিভুজের শীর্ষবিন্দু কাকে বলে। ত্রিভুজের যে কোনো বাহুর বিপরীত দিকের বিন্দুর নাম শীর্ষবিন্দু। আমি একটা ত্রিভুজ আগে এঁকে নেই। একটা বাহু নিলাম, দুইটা বাহু, তিনটা বাহু যুক্ত করে দিলাম। এখন শীর্ষবিন্দু হচ্ছে যে কোনো বাহুর বিপরীত দিকের বিন্দু। মনে করেন আমি এই বাহুটা নিলাম, আমি একটু যদি ডিফাইন করি, এটা এ বি সি বিন্দু। এখন এই বিসি বাহুটা মনে করেন যে আমি নিলাম বাহু হিসাবে। এর বিপরীত দিকের বিন্দু আছে কোনটা? এই বাহুর ঠিক বিপরীতে একটা বিন্দু আছে এ বিন্দু। তাহলে এই এ বিন্দুটাই হচ্ছে এই ত্রিভুজটার শীর্ষবিন্দু। আবার লক্ষ্য করেন, আমি যদি এসি বাহুটাকে বাহু হিসাবে নেই, তাহলে এর বিপরীতে আছে এই বি বিন্দু, এটাও শীর্ষবিন্দু। আবার আমি যদি এ বি বাহুটা নেই, তাহলে এর বিপরীতে আছে এই বিন্দুটা, এটাও শীর্ষবিন্দু। ঠিক আছে, এখন আমরা জানবো ভূমি বা বেস কি। একটা ত্রিভুজ আমরা আগে এঁকে নেই। ত্রিভুজ এখন এ বি সি হলে বলছে শীর্ষবিন্দুর বিপরীত বাহু, এটা যদি শীর্ষবিন্দু হয়, এর বিপরীত যে বাহু, এই বিসি বাহুটা হচ্ছে, এই বিসিটাই হচ্ছে ভূমি। এখন আমরা উচ্চতা কি সেটা জানবো। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে উচ্চতা বলে। একটা ত্রিভুজ আমি অঙ্কন করি, এ বি সি দিলাম। এখন এর শীর্ষবিন্দু এটা, এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর, এই যে ভূমি বিসির উপর একটা লম্ব অঙ্কন করব আমরা। তো এই শীর্ষবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমি যদি এটা ডি বিন্দু দেই, তাহলে এই এডি হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মধ্যমা বিষয়ে জানবো। মধ্যমা কি? শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। আমরা একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। এ বি সি। এখন বলছে শীর্ষবিন্দু আর ভূমির মধ্যবিন্দু, বিসি তো ভূমি। এখন এই ভূমির মধ্যবিন্দু যদি এখানে হয়, তাহলে এই বিন্দুটা আর এই শীর্ষবিন্দুর সংযোগ রেখা, এটাই হবে, আমি যদি এটা ডি দিই তাহলে এডি হবে মধ্যমা। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাই উচ্চতার মধ্যমা কি এক? না, এক না, কাছাকাছি। লক্ষ্য করেন, উচ্চতাটা বলছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব। এখন এই লম্বটা যে কোনো বিন্দুতে হইতে পারে। ঠিক আছে, মনে করেন যে চিত্রটা যদি এমন হইতো, এই, তাহলে আমার উচ্চতাটা কি হইতো? এই যে এখান থেকে একদমই সোজা লম্ব। তো আমি যদি এই চিত্রটারই মধ্যমা অঙ্কন করতে চাই, তখন কি হবে একটু আমরা তাহলে এই পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, মধ্যমার সংখ্যাটা হচ্ছে এই শীর্ষবিন্দু আর ভূমির মধ্যবিন্দু সংযোগ রেখা। তো এই ভূমিটার মধ্যবিন্দু হচ্ছে এখানে, তাহলে এর মধ্যমাটা হবে এই যে এটা। তাহলে এটাই পার্থক্য, যে একদম সোজাসুজি আসলে সেটা হবে লম্ব, মধ্যমাটা হতে হবে এই শীর্ষবিন্দু আর ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখা। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখন আমরা ত্রিভুজ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত শিখব, অর্থাৎ ত্রিভুজ কি কি নিয়ম মেনে চলে এগুলো আমরা জানব। এই অনুসিদ্ধান্ত থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রায় প্রশ্ন এসে থাকে, তাই আমাদের এই সবগুলো অনুসিদ্ধান্ত খুব ভালোভাবে শিখতে হবে।
অনুসিদ্ধান্ত 1-এ বলা আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। আমরা একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। আমি এই বিন্দুটাকে যদি এ দ্বারা ডিফাইন করি, এটাকে বি দ্বারা ডিফাইন করি, এটাকে সি দ্বারা ডিফাইন করি, এখানে একটা কোণ উৎপন্ন হবে এ কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হবে বি কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হবে সি কোণ। তাহলে এই ত্রিভুজের 3টা কোণের যোগফল আমাদের হবে 180 ডিগ্রি। তো এখান থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো আমরা দেখব। প্রশ্ন 1-এ বলা আছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 45 ডিগ্রি, বি কোণ সমান 30 ডিগ্রি, সি কোণের মান বের করতে বলছে। আমরা কি জানি অনুসিদ্ধান্ত থেকে যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি। এটা আমি এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এ কোণ, বি কোণ, সি কোণ। আমাকে সি কোণের মানটা বের করতে বলছে। এ কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি, বি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর সি কোণের মানটা আমাকে বের করতে বলছে। তাহলে সি কোণ সমান কত হবে? 180 ডিগ্রি, আর এখানে হয় 75 ডিগ্রি, এটা বিয়োগ হয়ে যাবে, সমান 105 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ এই সি কোণের মানটা হচ্ছে 105 ডিগ্রি। প্রশ্ন 2-এ বলা আছে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে বৃহত্তম কোণটির মান আমাকে বের করতে বলছে। তো আমি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই 3টা কোণ আমি যদি যোগ করে দেই, তাহলে আমার এই যোগফলটা অবশ্যই 180 ডিগ্রি হবে। আমি যদি ক্যালকুলেশন করি 3 লসাগু x 4x 180 ডিগ্রি। তো লক্ষ্য করেন আমার এখানে হয় 6x/3 সমান 180 ডিগ্রি, 2x সমান 180 ডিগ্রি, x সমান হবে 180 ডিগ্রি, এই 2 গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে হবে আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো x এর মান কিন্তু আমাকে বের করতে বলে নাই, আমাকে বলছে বৃহত্তম কোণটির মান কত। তো আমাদের x এর মানটা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করেন এই 3টা কোণের মধ্যে কোন কোণটা বড়। আমরা দেখতে পাচ্ছি এই কোণটা বড়, তো আমি এখানে হচ্ছে আমার x এর মানটা বসিয়ে দিব। তাহলে 4x/3, এখানে আমি x এর মানটা যদি বসাই, x এর মান 93, কত হয় 3 30 90, তার মানে 4 30 120 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার। অনুসিদ্ধান্ত 2 বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি, এখানে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু, 3টা বাহু। এখন আমাকে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আমি ধরে নেই যে এ বি বাহুটা 3 সেন্টিমিটার, বিসি বাহুটা 4 সেন্টিমিটার, এসি বাহুটা 5 সেন্টিমিটার। এখন দেখেন আপনি এই ত্রিভুজটার যে কোনো দুইটা বাহু যোগ করেন, সেই যোগফলটা অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। মনে করেন আমি এ বি আর এই বিসি দুইটা বাহু নিলাম, তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। এখন আপনি দেখেন তো যে এই 7 তৃতীয় যার একটা বাহু আছে তার থেকে বড় কিনা। 7 অবশ্যই 5 থেকে বড়। আবার মনে করেন আপনি এই বিসি আর এসি বাহুটা নিলেন, তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়? 9। তাহলে দেখেন তো ওই যে অপর একটা বাহু যে তৃতীয় বাহুটা আছে তার থেকে বড় কিনা। আবার মনে করেন যে আপনি এসি আর এবি এই দুইটা বাহু নিতে চান, এটা তৃতীয় বাহু, তাহলে এই দুইটা বাহু যোগ করেন, যোগফল আসে 8। 8 অবশ্যই এই যে তৃতীয় একটা বাহুর মান 3 এর থেকে বড়। তো যখনই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে তখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তো যাই হোক, এখান থেকে কি কি প্রশ্ন হয় সেগুলো আমরা দেখি। প্রশ্ন 3-এ বলা আছে কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আমরা অপশনগুলো চেক করব, যে অপশনের ত্রিভুজের মানগুলা এই নিয়মটা ফলো করবে না সেই অপশনের মানগুলো দ্বারাই ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তো দেখেন প্রথমে 3টা বাহু দেওয়া আছে, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। আমি যে কোনো দুইটা বাহু নিলাম, সাপোজ প্রথম দুইটা বাহু নিলাম, তাহলে যে 2 আর 4 যোগ করলে হয় 6। দেখেন তো যে দুইটা বাহুর সমষ্টি তৃতীয় আর একটা বাহু থেকে বড় হয় কিনা।
আমরা দেখতে পাচ্ছি দুইটা বাহু যোগ করলে হয় 6, 6 কিন্তু 7-এর থেকে বড় হচ্ছে না, তার মানে এটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। এই যে 6 লেস দেন 7, গ্রেটার দেন না, তাহলে আমাদের অ্যান্সার আসলে ক নাম্বারটাই হবে। আমি আবারও বলছি, অঙ্কন করা যাবে না সেটা বের করতে বলছি। তো দেখেন প্রথম অপশনের আমি যদি দুইটা মান নেই, যে 4 আর 2 যোগ করলে, মানে দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে, কিন্তু তৃতীয় বাহু থেকে ছোট হচ্ছে, তাহলে এটা দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। আপনি পরবর্তী অপশনগুলো চেক করেন, যেমন এই দুইটা বাহু যোগ করলে হয় কত 7, 7 5-এর থেকে বড়, স্যাটিসফাই করতেছে। 8 আর 6 14, 10-এর থেকে বড়। 12 আর 5 যোগ করলে হয় 17, 13 থেকে বড়, মানে দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হচ্ছে। এই প্রত্যেকটা অপশনের মান দ্বারা ত্রিভুজ আঁকা যাবে, কিন্তু এই ক নাম্বার অপশনের বাহুগুলোর মান দ্বারা ত্রিভুজ আঁকা যাবে না। প্রশ্ন 4-এ বলছে কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছিল। এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই অনুসিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। অনুসিদ্ধান্ত 3-এ বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর অর্থাৎ বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আমরা ত্রিভুজ আগে অঙ্কন করি। এ দিলাম, এই বিন্দুটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। মনে করেন আমি এই এ বি বাহুটার দৈর্ঘ্য নিয়েছি 3, এটা নিয়েছি 4, এটা নিয়েছি 5। তো এখন বলছে যে কোনো দুইটা বাহু বিয়োগ করলে তৃতীয় বাহু থেকে ছোট হবে। যেমন আপনি ধরেন এই দুইটা বাহু নিছেন, তাহলে 4 থেকে 3 বিয়োগ করেন, কত আসে 1। এই বিয়োগ ফলটা তৃতীয় যার একটা বাহু বাকি আছে, এই যে এই বাহুটা যে বাকি আছে এর থেকে ছোট হবে। হ্যাঁ, 1 অবশ্যই 5-এর থেকে ছোট, ঠিক আছে। আবার বিসি আর এসি বাহুটা নেন আপনি, ঠিক আছে। বিসি বাহুটা কত 4, এসি বাহুটা কত 5, তাহলে দুইটা বাহু বিয়োগ করেন, কত হয় 1। তাহলে এই বিয়োগ ফলটা তৃতীয় যার একটা বাহু আছে এর থেকে ছোট। আবার আপনি মনে করেন এই দুইটা বাহু নিলেন, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, 2 অবশ্যই তৃতীয় যার একটা বাহু আছে এর থেকে ছোট, ঠিক আছে। আমরা অনুসিদ্ধান্ত 4-এ চলে যাই। কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তম, আবার বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর। আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এ বি সি, এখানে আগে বলে নেই 3টা বাহু আছে, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, আবার 3টা কোণ আছে। এখন বলছে প্রথমে যে বৃহত্তর যে বাহুটাই ত্রিভুজের ভিতরে তার বিপরীত কোণটা সবসময় বড় হবে। আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজটা বা এই এসি বাহুটা দেখতেও বড় লাগতেছে, এটাই বড় হয়। তো এই বৃহত্তম বাহুর বিপরীত একটা কোণ আছে বি কোণ, তো এই কোণটা সবসময় বড় হবে। এই ত্রিভুজে যে 3টা কোণ আছে এই কোণটা সবসময় 3টা কোণের মধ্যে বড় কোণ হবে, অর্থাৎ এই বাহুর বিপরীতে যে কোণটা আছে সেটা সবচেয়ে বড় কোণ। আবার এই ত্রিভুজের ভিতর এটা সবচেয়ে বড় কোণ, এর বিপরীত যে বাহুটা আছে এটাও বৃহত্তর হবে, মানে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড়, আবার বৃহত্তম কোণের বিপরীত বাহুটাও বড়, এটাই বুঝাইছে। অনুসিদ্ধান্ত 5-এ বলা আছে কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান, আবার সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আমরা একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। একটা ত্রিভুজ হয়, এটা যদি এ বি সি হয়, এখানে 3টা বাহু দেখতে পাচ্ছি, আমার কোণও আছে 3টা। তো এখন মনে করেন এই এ বি বাহুটা 5 সেন্টিমিটার আর বিসি বাহুটাও 5 সেন্টিমিটার, অর্থাৎ এই দুইটা বাহু সমান। এখন এই বাহুটার বিপরীতে কোণ আছে এইটা, এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই বাহুর বিপরীত কোণটাও 45 ডিগ্রি হইতে হবে। কথাটা কিন্তু এটাই বলছে যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান। এই দুইটা বাহু যেহেতু সমান, এর বিপরীতে কোণটা যদি 45 ডিগ্রি হয় এর বিপরীতের কোণটা 45 ডিগ্রি হবে। আবার বলছে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। এই কোণটার আর এই কোণটা যদি সমান হয়, যেহেতু 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহু আছে এইটা, এটা যদি 5 সেন্টিমিটার হয় এই কোণের বিপরীত বাহুটাও 5 সেন্টিমিটার হবে। এই কথাটা কিন্তু বোঝাইছে। আসলে জ্যামিতিটা হচ্ছে আপনি যদি চিত্র বুঝে বুঝে পড়েন তাহলে আপনার অনেকদিন মনে থাকবে। অনুসিদ্ধান্ত 6-এ বলা আছে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে
যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি। এখন বলছে যে কোনো একটা বাহুকে বাড়াইলে বহিস্থ কোণ উৎপন্ন হবে। আমরা জানি যে যে কোনো একটা বাহুকে যে আমি যদি বাড়াই, এই যেখানে একটা কোণ উৎপন্ন হবে এটা হচ্ছে বহিস্থ কোণ। এখন মনে করেন যে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বাড়াইলাম। বলা হয়েছে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই যে বিপরীতে অন্তস্থ কোণ আছে দুইটা, এখানে একটা এখানে একটা। তো এখন সাপোজ এই বহিস্থ কোণের পরিমাণ যদি 140 ডিগ্রি হয়, তাহলে ভিতরের এই অন্তস্থ কোণ দুইটার যোগফলও অর্থাৎ সমষ্টিও 140 ডিগ্রি হবে। মনে করেন এটা যদি 50 ডিগ্রি হয়, এটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 আর 50 কত হয়? 140 ডিগ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই বহিস্থ কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এটাই বোঝাইছে। আমরা আর একটা অনুসিদ্ধান্তে চলে যাই। ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। আমরা একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। ত্রিভুজ, এখন যে কোনো দুইটা বহিস্থ কোণ, আমরা জানি যে কোনো বাহু বাড়াইলে বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই যে একটা বাহু আমি বাড়াইলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। আমি যদি এই বাহুটাকে বাড়াই তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। এখন বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি 180 থেকে বড় হবে, অর্থাৎ দুই সমকোণ থেকে বড় হবে। অর্থাৎ এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, সাপোজ এই কোণটা যদি মনে করেন যে 120 ডিগ্রি হয়, তাহলে যোগ করলে হচ্ছে 220 ডিগ্রি। মানে যাই আসুক কোণ দুইটা যোগ করলে 180 থেকে বড় হইতে হবে, এটাই আমাকে বুঝাইছে। আমরা তাহলে অনুসিদ্ধান্ত 8-এ চলে যাই। অনুসিদ্ধান্ত 8-এ বলা হয়েছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ 4 সমকোণে কত হয়? 360 ডিগ্রি। এই প্রত্যেকটা অনুসিদ্ধান্ত থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসছে, আমরা সেগুলো দেখব। একটা ত্রিভুজ আমি অঙ্কন করি। এখন তিনটা যদি বহিস্থ কোণ উৎপন্ন করি, আমি যেখানে একটা বাহু বাড়াইলাম একটা বহিস্থ কোণ, মনে করেন যেখানে একটা এই বাহুটা বাড়াইলাম একটা বহিস্থ কোণ, এই বাহুটা বাড়াইলাম এখানে একটা বহিস্থ কোণ। তাহলে তিনটা কোণ যোগ করলে কি হবে? 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি হইতে হবে। যোগফলটা 360 ডিগ্রি হইতে হবে, এটাই বলা হয়েছে। অনুসিদ্ধান্ত 9-এ বলা আছে ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এই যে এসি বাহুটা কিন্তু বড়। এখন এই বাহু সংলগ্ন যে দুইটা কোণ আছে, এই যে এই বাহুটার সাথে এখানে একটা কোণ লেগে আছে, এখানে একটা কোণ লেগে আছে, এই দুইটা কোণ সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির ছোট হবে। আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞাটা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ এটা মনে করেন যে সাপোজ 40 ডিগ্রি হইতে পারে, 50 ডিগ্রি হইতে পারে, মানে যাই হোক এই কোণগুলা 90 এর ছোট হবে, এটাই বুঝাইছে। এখন দেখি কি কি প্রশ্ন আসছে এই অনুসিদ্ধান্তগুলো থেকে। প্রশ্ন 5-এ বলা আছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? এটা দুইবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে এবং একবার নিয়োগ পরীক্ষা আসছে। তো বলছে একটা ত্রিভুজ তিনটা বাহুকে বাড়াইলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হবে, এই কোণ তিনটির সমষ্টি আমরা একটু আগেই দেখে আসলাম, যে অনুসিদ্ধান্ত 8 থেকে দেখে আসলাম যে তিনটা বহিস্থ কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। অপশন গ। প্রশ্ন 6-এ বলা আছে ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি অনুসিদ্ধান্ত 7 থেকে আমরা শিখে আসছি কি 180 ডিগ্রি থেকে কি বড় হবে, 180 ডিগ্রি থেকে বড় হবে, এটাই অ্যান্সার। প্রশ্ন 7-এ বলা আছে ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় কি? সূক্ষ্মকোণ। এই যে একটু আগে আমরা যে অনুসিদ্ধান্তটা শিখে আসলাম, এটার অ্যান্সারটা হবে সূক্ষ্মকোণ। আচ্ছা, এখন আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, প্রশ্ন 8। প্রশ্ন 8-এ বলা আছে ত্রিভুজ এবিসি এ বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। এ কোণ বি কোণ দেওয়া আছে, কোণ এসিডি এর মান কত? একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি। এখন এটা মনে করি এ বি সি, এই বিসি বাহুটাকে কি করছে? ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। মনে করেন যে বিসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বাড়ালাম।
এখন বলছে এ কোণের মান অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি, বি কোণের মানটা সাপোজ 90 ডিগ্রি ধরে নিলাম আমরা, যেহেতু দেওয়া আছে ওখানে, মনে করলাম এটাই বি কোণ। এখন আমাকে বের করতে বলছে এ সি ডি কোণ, এই কোণের মানটা বের করতে বলছে। এখন আমরা কিন্তু একটু আগে এরকম একটা চিত্রের সাথে পরিচিত হয়ে আসছি অনুসিদ্ধান্ত 6-এর সাথে। সেখানে কি ছিল, যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয় সমষ্টির সমান। এটা একটা বহিস্থ কোণ আর এর ভিতরে দুইটা অন্তস্থ কোণ, তাহলে বহিস্থ কোণের পরিমাণটা হবে ভিতরের অন্তস্থ কোণদ্বয় সমষ্টির সমান। তাহলে এই কোণ দুইটা যোগ করলে কত হয়, 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, 150 ডিগ্রি। তার মানে অবশ্যই এই এসিডি কোণের মানটা হবে 150 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ। এই যে অনুসিদ্ধান্তটা থেকে প্রায় বিভিন্ন ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে, কখন এটা দেওয়া থাকবে, দুইটা দেওয়া থাকবে না, তো এটা খুব ভালোভাবে আমাদের জানতে হবে। তো ভিউয়ার্স, ত্রিভুজ যেহেতু বড় চ্যাপ্টার, আমরা কয়েকটা পর্বের মাধ্যমে দেখব, এবং ত্রিভুজ নিয়ে আগেও ভিডিও দেওয়া ছিল ক্ষেত্রফলের। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথলস। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, তার নামও ম্যাথলস। আপনারা ফেসবুকে গিয়ে ম্যাথলস লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।